বিশেষ ঘোষণা। যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের যাত্রা পার্টির মাইকের চঙ্গুলি বাঁধা আছে, দয়া করে কেউ ঘুরাবেন না। তা না হলে আমাদের যাত্রা শোনাতে আপনাদের শুনতে দুই বিঘ্ন ঘটতে পারে। যাত্রার প্রয়োজনে মঞ্চের আলো কখনো জ্বলবে, আবার কখনো নেমে যাবে। সেজন্য বিভ্রান্ত হয়ে কেউ টর্চ বা লেজার লাইট ব্যবহার করবেন না। যাত্রা চলাকালীন বাইরের কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে যাত্রা পার্টির ম্যানেজার বাবুর সাথে কথা বলবেন। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি সম্পূর্ণভাবে পরিষ্কার রাখবেন। যাত্রা শুরু থেকে শেষ দৃশ্যের শেষ সংলাপ সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনারা কেউ নিজ আসন ছেড়ে উঠে দাঁড়াবেন না। ঘোষণাগুলি শেষ হল। নমস্কার। পরমপুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা দেবী, ত্রিকালদর্শী বাবা লোকনাথ, নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ, দুর্গা মা, রাতুল চরণে প্রণাম জানিয়ে বাগদেবী বীণা পানি সরস্বতী মাকে কণ্ঠ ধারণ করে আজকে যাত্রাপালার সকল আয়োজক কমিটি, স্থানীয় প্রশাসন এবং সামনে দর্শক আসনে উপবিষ্ট সকল দর্শক বন্ধুদেরকে দেবী পার্বতী অপেরার পক্ষ থেকে শুভ রাস উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রজনীর যাত্রাপালা। এই জীবন কেন এত রং বদলায়। রচনা নির্দেশনায় সকলের জনপ্রিয় দেলদুবিয়াল বৈদ্য, সুর প্রচলিত নৃত্য মিস অপর্ণা, আলো মন্ডল লাইট সার্ভিস নিয়ন্ত্রণে সুশান্ত মন্ডল, ধ্বনি গীতা সাউন্ড নিয়ন্ত্রণে রাজু সরকার, আবহ মুখ্য যন্ত্রী দেবদুলাল বৈদ্য, জয় সরকার। মলয় কুমার, কুমার অরূপ, কমল বাবু, পলাশ কুমার, প্রতিভাময়ী আরতি ও মিস সুষমা, দল ম্যানেজার কমল বাবু, ফিল্ড ম্যানেজার পরিতোষ ঘরামি, অফিস ম্যানেজার শ্রী অশোক দেওয়ান। পরিবেশনায় দেবী পার্বতী অপেরা। শুরু করছি কে বৈদ্য ও শ্রী সরকার প্রযোজিত, দেবদুলাল বৈদ্য রচিত নির্দেশিত যাত্রার রোমান্টিক জুটি মিস অপর্ণা ও কুমার প্রশান্ত অভিনীত দেবী পার্বতী অপেরা। আপনার একমাত্র ছেলে শ্রীকান্ত নিখোঁজ হওয়ার পর থেকে আপনি উদ্ভ্রান্ত, দিশেহারা। তবুও আমার একমাত্র ছেলেকে খুঁজে পাওয়ার আশায় আমি এর দরজায় করে দিয়েছি, উত্তরে কি পেয়েছি জানো? শুধু হতাশা। তুমি তো সাংবাদিক, বলো না আমার মা মরা ছেলেটা আর এই বুড়ো বাপটাকে ছেড়ে কোথায় হারিয়ে গেল? তার আগে আপনি শান্ত হন। আমি যতদূর জেনেছি ওই কালিকাপুরের কালীপ্রসাদ দাসের একমাত্র মেয়ে মন্দিরার সঙ্গে আপনার ছেলে শ্রীকান্তর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। কালীপ্রসাদ দাস? ও ভগবান, একটা শয়তানের মেয়ের সঙ্গে। শয়তান? কি বলছেন আপনি? না, আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি কালীপ্রসাদ বাবু একজন কালী মায়ের বড় ভক্ত। তাছাড়া এলাকার অনেক মানুষের উনি উপকারও করেছেন। বিশ্বাস করি না, তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। ভালো মানুষের চোখের আড়ালে রক্ত চোষা হয় না, ভয়ে মানুষ এখনো তটস্থ হয়ে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন গরিবের ছেলে হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসার অপরাধে আপনার ছেলে শ্রীকান্তকে ওই কালীপ্রসাদ দাসের হিংস্র খাবার শিকার হতে হয়েছে? বলো না, অমনি করে বলো না, তাহলে যে সব আমার শেষ হয়ে যাবে। শ্রীকান্ত কেন আমাকে কিছু বললো না? আমি এখন কোথায় যাব? কে দেবে এর জবাব? কেন কালী মায়ের ভক্ত ওই কালীপ্রসাদ দাস
তবু হ্যাঁ, বিচারের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একটাই মাত্র পথ, প্রতিবাদ এবং আন্দোলন। আপনি আপনার ন্যায় নীতি দিয়ে বিচার চাইবেন, আপনার পাশে থাকবো আমি সাংবাদিক অভিরাজ রায় এবং আমার হাতের এই কলম। ঠিক বলেছো তুমি। আমি এই শয়তানটাকে গলা টিপে ধরবো, কারণ একটা ভণ্ড প্রতারক আজ থেকে 25 বছর আগে পঁচিলট্টা গ্রামের মোস্তাক, আমিও সেখানে থাকতাম। কিন্তু ওই শয়তানটা সরকারি 30 লক্ষ টাকা আত্মসাৎ করে সরকারি কর্মচারীকে খুন করে তার প্রমাণ লোপাট করতে চেয়েছিল। আমাদের মাতৃভক্ত কালীপ্রসাদ দাসের নামে আর একটা বাজে কথা বলে তোমার ওই জিপটা বেঁচে। কাজটা কিন্তু অত সহজ হবে না স্যার। একজন সাংবাদিক এবং তার কলমের সামনে আপনি মুখটা বুঝে খুলুন। তুমিও মুখটা একটু বুঝে খোলো সাংবাদিক। মনে রেখো, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সে কিন্তু ওই প্রভাবশালী নেতা কালীপ্রসাদ বাবুর পিএ। তাই নাকি? হ্যাঁ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তুমি ওটা জয়প্রকাশ সান্যালের বাড়িতে কেন? সে কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। Yes, আমি সাংবাদিক অভিরাজ রায়, সত্যের খোঁজ করাই আমার একমাত্র কাজ। আপনি সেই সুদূর কালিকাপুর থেকে এখানে কেন জানতে পারি কি এই শ্রীকান্ত নিখোঁজ হওয়ার পেছনে আপনার কোনো হাত নেই তো? সামনে কথা বলো সাংবাদিক। চুপ করো তোমরা। একজন পিতার মুখ থেকে তার সন্তান হারিয়ে গেলে তার যে কত কষ্ট, কত দুঃখ তা একমাত্র ভগবানই বোঝে না। তাহলে তোমার এই ভগবানের কাছ থেকে হিসেবটা বুঝে নাও। মাঝখানে কালীপ্রসাদ বাবুকে টেনো না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। কি দরকার যে নিজের সর্বনাশ ডেকে আনার? সর্বনাশ? সর্বনাশের ছায়া কখন কার উপর পড়ে তা একমাত্র ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। ভগবানের হিসেবের খাতায় কোনো ধার বাকি চলে না। একটা কথা মনে রেখো, আমার বুকের ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা চাই চাপা আগুন, চাই চাপা আগুন। পিপিলিকার পক্ষ গজায় মরিবার তরে। কি হলো কর্ণধর বাবু? অতিবাদী কণ্ঠের হুঙ্কারে আপনি ভয় পেয়ে গেলেন না? চেঁচাবেন না। এই তো সবে শুরু, বাকি সবকিছু আমার এই ডায়েরিতে আমি নোট করে নিয়েছি। আগামীকাল খবরে আপনি দেখবেন। ওই ডায়েরিটা আমাকে দিয়ে দাও সাংবাদিক। ডায়েরিটা কোনো বাচ্চাদের হাতের খেলনা নয় যে কেউ চাইলে তাকে আমি দিয়ে দেবো। এটাও কিন্তু বাচ্চাদের হাতের খেলনা নয়। ডায়েরিটা দিয়ে দে শুয়োরের বাচ্চা। দিয়ে দে বলছি। আপনি ভুল করছেন। একজন সাংবাদিকের কাছ থেকে তার ডায়েরিটা কেড়ে নিয়ে আপনি বলে ভুল করলেন। যাবেন না, এদেশে এখনো আইন প্রশাসন আছে। আইন প্রশাসন? সাংবাদিক, রাতে একদিন আমাদের ডেরায় আসিস, দেখতে পাবি তোদের আইনের বড় কর্তারা আর আমরা একই সাথে একই বিছানায় একই মেয়ে ছেলে নিয়ে কিভাবে ফুর্তি করি। চলে প্লিজ কর্ণধর বাবু আমার ডায়েরিটা দিয়ে যান। এই ভুল করলেন কর্ণধর বাবু। আপনি পিস্তলের আঘাতে আমার মাথাটা ফাটিয়ে দিয়ে বড় ভুল করলেন। ভুলে যাবেন না, এমন একদিন আসবে যেদিন আপনাদের পাপের সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা আমার মতো সাংবাদিকের মুখটা বন্ধ করতে চাইলেও এদেশে আমার মতো হাজারো হাজারো সাংবাদিক রয়েছে। একদিন তাদেরই কলমে লেখা হবে আপনাদের মতো শয়তানদের মরণের ইতিহাস। হয়ে যাবে ইতিহাস। বুঝলে হরে কৃষ্ণ, আজকের এই গ্রামের অনুষ্ঠান একটা ইতিহাস হয়ে যাবে। তা যা বলেছেন পবিত্র বাবু, আপনার যা আয়োজন তাতে তো যে কারের চাকরি একেবারে চরকাজ হয়ে যাবে। আহা, কি বিশাল ব্যাপার। আরে বাবা, এই আয়োজন
না করলে কি আর চলবে? আমাদের কমলপুর থানা নতুন অতিথি আছে, তাকে একটু আদর আপ্যায়ন না করলে আমাদের মান সম্মান কি থাকবে? কি আদর আছে পবিত্র বাবু? আরে বাবা, কি নেই তাই বলো। নাচ, গান, অতিথি বরণ, বক্তৃতা। মানে আমি বলছি মদে কিছু নেই? আছে আছে আছে, মোদি আছে, যাকে বলে ওই মাল্যদান। না না, আমি বলছিলাম কি মদে মাংস ছেলে। আরে সে কথা কি আর বলতে, এই কলকাতা থেকে একটা নাচনেওয়ালি নিয়ে এসেছি, আর নাচনেওয়ালিটা একেবারে রসমতী টপকা। এই তো হরে কৃষ্ণ, আমাদের হত্যা করতে বিধাতা পুরুষ সেই কালীপ্রসাদ বাবু কোথায়? ওরা তো দেখছিল। আরে আসবে আসবে, সঠিক সময় সঠিক জায়গা সঠিক জিনিসের জন্য নিশ্চয় আসবে। তাহলে আর চিন্তা কি, চলো আমরা একটু ভিতরে গিয়ে বসি। এখনই হয়তো এসে পড়বেন আমাদের থানার নতুন আইসি ম্যাডাম। মানে আমি বলছিলাম কি পবিত্র বাবু, আজকে তো নাচের অনুষ্ঠান, মানে উচ্চ মানে নাচ, তার এই প্রধান নাচ বলকে একটু দেখলে হতো না? এই হরে কৃষ্ণ, এই তোমার ফটো আমাকে দিতে পারো? কেন বলো তো? এই তোমার দাঁত কেলাচ্ছ, এই দাঁত কেলানো একটা ছবি আমি বাজিয়ে রাখবো। তোমার এই বয়সে এত রস, এই জানে তোমার বয়স সেটা? তা জানবে কি করে পবিত্র বাবু? এই যে চাপা আগুন দিক থেকে জ্বলছে তা। সত্য সেলুকাজ, কি বিচিত্র এই দেশ, যাদের উপর দেশ রক্ষার দায়িত্ব সেই রক্ষকে আজ ভক্ষক হয়ে মাঠে নেমে পড়েছে। দেখি কি আপনি ভিতরে এলেন কি করে? আপনাদের বর্বরতা আমাকে এখানে আসতে বাধ্য করেছে স্যার। এসেছিলাম থানায় ছোট্ট একটা রিপোর্ট লেখাতে, বাইরে এসে শুনলাম থানায় নতুন আইসি ম্যাডাম আসার আনন্দে এখানে সবাই খুব ব্যস্ত, তাই আমি ভিতরে চলে এলাম। কিন্তু এখানেও এসে দেখছি আপনারা দুজনে খুবই ব্যস্ত। স্যারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না, ননসেন্স। সেন্স জ্ঞানটা আমার খুব ভালো আছে, সেটা নেই শুধু আপনাদের দুজনের। এই সাংবাদিক, কি আছে কি নেই সেটা সবাই বুঝিয়ে দেবো। আই এম অভিরাজ রায়, পেশায় একজন সাংবাদিক। আপনাদের ধর্মাবতার ওই কালীপ্রসাদ দাসের পিয়ে আমার পিস্তল দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়ে আমার ডায়েরি লুট করেছে, তাই ইমিডিয়েটলি আপনি তাকে অ্যারেস্ট করবেন। বলি কি প্রমাণ আছে তোমার কাছে? দেখো কারবার, প্রমাণ আমি নিজেই। তোমার মুখের কথা তো কাউকে অ্যারেস্ট করা যায় না। স্যার, তাহলে আমার মাথার এই ব্যান্ডেজ তা তো ফাঁস হতে পারে। আপনারা তাহলে ওনাকে অ্যারেস্ট করবেন না? ঠিক আছে ঠিক আছে, তোমার কথা পরে ভাবা যাবে। এখন আমাদের থানার নতুন আইসি আসছে, আমরা তার অভ্যর্থনা কাজে ব্যস্ত, তুমি এখন আসতে পারো। অভ্যর্থনা অনুষ্ঠান এখানে বন্ধ রাখতে হবে স্যার। হ্যাঁ, অনুষ্ঠান বন্ধ রাখতে হবে তার মানে? হ্যাঁ স্যার, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনাদের নতুন আইসি ম্যাডাম আজ এখানে উপস্থিত থাকতে পারবেন না। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, আমি গোপন সূত্রে জানতে পেরেছি আপনাদের নতুন আইসি ম্যাডাম এক বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন, তাই আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠানে উনি যোগ দিতে পারবেন না। হয়ে গেল, নাচ গান সব মাটি হয়ে গেল, এখন কি হবে পবিত্র বাবু? কি আর হবে, এখন টেজে গিয়ে বলে দিতে হবে যে আজকের অনুষ্ঠান হচ্ছে না। আমি বলছিলাম যে পবিত্র বাবু, ম্যাডাম না কি হয়েছে, সব অনুষ্ঠান বাদ দিয়ে নাচ রাখুন। হরে কৃষ্ণ, তুমি বুঝতে পারছো না, ওই ম্যাডামকে ছাড়া কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়। আরে অনুষ্ঠান হবে কি না হবে জানার আমার কোনো দরকার নাই পুলিশ বাবু, টাকা আমার চাই, টাকা আমার চাই। আমার কথা জানতো একবার তুমি শোনো। আমি আপনার কোনো কথাই শুনবো না, টাকা আমার চাই, টাকা আমার চাই। একই বৃষ্টি, তুমি এখানে? আরে नहीं বাবু नहीं, আমি কলকাতার সবথেকে বড় নাচনি হলি, আমার নাম চামেলি। না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার বৃষ্টি। আরে বাবু, এই অসময় লেসা করে আছিস নাকি যে আমাকে বৃষ্টি বলে ডাকছিস? হ্যাঁ শোনো বৃষ্টি, তুমি আর সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবে না। আমি বলছি তুমি আমার বৃষ্টি। আরে তুই থাম বাবু। আরে পুলিশ বাবু, আমাকে এখানে তামাশা দেখার জন্য নিয়ে এসেছিস? আরে কোথাকার এক মুরব্বি এসে আমাকে বৃষ্টি বলে সোহাগ জমাচ্ছে, আর সেই সোহাগে আমি টসে যাবে। হ্যাঁ এই সাংবাদিক, বলি তোমার অনেক নাটক হয়েছে বাবা, এবার এখান থেকে মানে কেটে পড়া দেখি। একটা গরিব অসহায় মেয়েকে আপনারা জোর করে নোংরা পথে নামাবেন, আমি কিছুতেই সেটা সহ্য করব না। আমি হাজারবার বলবো আমার বৃষ্টি। এই তোকে মেরে না ওই বৃষ্টির তলে ভাসিয়ে দিতে পারে, জানিস? পবিত্র বাবু, নিজেদের কামনা চরিতার্থ করবার জন্য একটা গরিব অসহায় মেয়েকে নোংরা পথে পরিচালনা করবেন, আমি কিছুতেই সেটা মেনে নেব না। আরে
বাবু এই তখন থেকে কি বকর বকর করে যাচ্ছিস? হ্যাঁ না আমি আপনাকে চিনি, আমি তো সিরে রুপিয়া চিনি বাবু, রুপিয়া। আর কোনো কথা নয়, সব কথা শেষ। ও যেমন তোমাকে চেনে না, তুমি তেমন ওকেও চেনো না। ও তোমার বৃষ্টি নাই, ও এখন চামেলি, শুধু চামেলি। চামেলি, আরে এই চামেলি রূপ যৌবনের ঠেলায় না সারা সমস্ত পুরুষ জাতি মাতাল হয়ে যায়, কিন্তু আপনার মতো পাগল আমি দেখিনি। হ্যাঁ পাগল আমি নই বৃষ্টি, পাগল আমি নই। আমি বেশ বুঝতে পারছি তুমি কোনো পরিস্থিতির চাপে পড়ে এই পথ অবলম্বন করেছো, তাই তোমার আদর্শের পোশাকটা ছেড়ে তুমি পরেছো একটা নাজনি বাড়ির পোশাক। নাজনি আলী বলে কি আমি মানুষ না আছি নাকি? আমার কোনো মান সম্মান নাই? আরে নাকি রাস্তা ধরে পড়ে থাকা বিহারি সীমা? যখন যে বাবু আসবে তখন সে আমাকে এখান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে। আরে একটু তো কান খুলে শুনে রাখ, আমরা নাচা গানা করি এই পেটের জন্য, কিন্তু টাকার জন্য না। আমরা এই শরীরটাকে বেশি দিই না রে। তোদের মতো অতন্য করে যদি মনে করি টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাহলে কিন্তু সেটা তোদের ভুল। ভুল আমি নই বৃষ্টি, ভুল আমি নই। তুমি তোমার নিজের ভুলটা একদিন বুঝতে পারবে। যেদিন তোমার ভুলটা বুঝতে পেরে আমার এই বুকে ছুটে আসবে, সেদিন আমি লজ্জায় ঘেন্নায় শুধু একটা কথাই বলবো, ছি বৃষ্টি, ছি ছি ছি। আরে চা চা চা, সারাটা বদ্ধ পাগল। তাহা নালে এমন ভদ্র মহিলার সঙ্গে কেউ অভদ্র করে? বেশ করেছো চামেলি, পেটাকে একবার টসে দিয়েছো। বলে কিনা আমার বৃষ্টি, শালার ঘরে নুন হতে যায় মিঠুন। ফালতু বাদ ছোড়েন স্যার, আমার টাকা দিন, আমি বাড়ি যাবে। বাড়ি বহু কাম আছে, দিন বাবু টাকা দিন। সে কথা বললে কি আর জন্যই? টাকা যখন দেবো তখন আমরাও তোমার কাছ থেকে কিছু নেব। এই বাবু কি বলছিস? হ্যাঁ আমি বলছি এই টাকা যতক্ষণ দিতে হবে, নাচ গানের অনুষ্ঠানটা এইখানে হয়ে যাবে। বিনা পয়সায় নাচ গান হয়ে যায়। যৌবনে ঝড় উঠলো, ভাঙলো রে কুল ভাঙলো, প্রাণেতে ঢেউ জাগলো। ডুগুরি ওরে কুমারী, আজ মন ময়ূর ঠিক মেলে না। ডুগুরি ওরে কুমারী, আজ মন ময়ূর ঠিক মেলে না। বনে ঝড় উঠলো, ভাঙলো রে কুল ভাঙলো, প্রাণেতে ঢেউ নাচে তো আমাদের মন বললো না, তোমার কাছ থেকে আরো আরো কিছু পেতে চাই। মানে যেটা অন্যভাবে নিতে হয়। আরে আয় বাবা, আমাকে বাজারে মেয়ে পেয়েছিস নাকি? আরে ভদ্রভাবে বলছি টাকা দে, নইলে কি করবি তুই? আরে সেটা সময় এলেই বুঝতে পারবে। এই তোকে না আমরা মিথ্যা খেতে ফাঁসিয়ে ওই লোকে দিতে পারি, জানিস না বাবু, বলছিলাম কি আমি আর বেশি কিছু বলার কাজ নাই। বেটি নেত্রী সেজেছে, ফের যদি নেত্রীগিরি করিস ওই হাতে পুরো ঠান্ডা করে দেবো। হরে কৃষ্ণ, একটা কি আছে একবার দেখো তো। দেখছি।
কি হলো দেরি হচ্ছে কেন? টাকা তো টাকা। টাকা? এই এত টাকা কোথায় পেলো? এই দেখো 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 আর কি আছে দেখো তো। স্যার এই দেখো পিস্তল? এটা তো সার্ভিস রিভলভার। এই ওর ইচ্ছে করে পুলিশের ঘরে চুরি করেছে। এই দেখো 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 আর কি আছে। স্যার এই দেখুন আইডেন্টি কার্ড। এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম মিনিস্টার এফিয়ার্স। নামটা বলেন তো? তমসা সরকার, ইন্সপেক্টর ইনচার্জ অফ কমলপুর থানা। আইজি ম্যাডাম তমসা সরকার। না না এখান থেকে মানে কেটে পড়া দরকার। দাঁড়ান, আপনি কে? না মানে ম্যাডাম আমি হরে কৃষ্ণ গুই এই পবিত্র বাবুর সঙ্গে থানায় এসি। না না ওই কালী মায়ের মন্দিরে এসি। আমি বলছিলাম কি ম্যাডাম, আপনি এইভাবে এই বেশে কাউকে না জানিয়ে এলে ঘুষের মোটা টাকা পকেটে করে থানার কাজ বন্ধ করে দিয়ে একটা নজরুলি কিনে কতটা নিচেই নামা যায় সেটা তো জানতে পারতাম না মিস্টার। পবিত্র সামন্ত ম্যাডাম নামেও কাটছে মানে মানে পবিত্র নাম নিয়ে অপবিত্র বাজনা কেমন করে বাজাতে হয় সেটা তো নিজের চোখেই দেখলাম। না আসলে ম্যাডাম আপনার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন আমি চাই না। আই ওয়ান্ট জাস্ট রেজাল্ট। একটা কথা কান খুলে শুনে রাখবেন, সরকার থেকে যত টাকা মাইনে দেয় তাকে সেই টাকা নিয়ে খুশি থাকতে হবে। কেউ যদি চুপিসারি ঘুষের পথে পা বাড়ায় তাহলে তার পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে দেব। কারণ আমার থিওরিটা একটু আলাদা। সাপও মরবে, লাঠুও ভাঙবে না। কারণ কর্ণধারকে অ্যারেস্ট করুন। কিন্তু ওনার অপরাধ সাংবাদিক অভিরাজ রায়ের ওপর অত্যাচার। মানে আপনি অভিনয় রায়কে? হ্যাঁ চিনি, ও আমার ছোটবেলার বন্ধু। তাকে আঘাত করা এবং তার কাছ থেকে ডায়েরি কিনে নেওয়া সব ব্যাপারে টেলিফোনে আমার সঙ্গে কথাবার্তা হয় এবং আমার প্ল্যান মতো সে এখানে অভিনয়টা করে গেছে। আপনি বিশ্বাস করুন ম্যাডাম। আমি কথাই নাই কাজে বিশ্বাসী। যেটা বললাম সেটা করুন। যান কর্ণধারকে অ্যারেস্ট করুন। কিন্তু ম্যাডাম উনি খুব বড় ওই কালী ভক্ত কালীদাস বাবুর পিয়ে। আইনের কোন খাতায় লেখা আছে যে কোনো নেতা বা কোনো ভণ্ড সাধুর বিয়ে হলে অপরাধ করলেও সাজা পাবে না? যদি কোনো গন্ডগোল হয় সামাল দেবেন, দরকার হলে স্টার ফোর্স নামাবেন, আর তাতেও যদি না হয় তাহলে প্রথম গুলিটা চালাবেন আপনি। এই আইনের পোশাকটা পরবার সময় আমরা সকলে এক বাক্যে শপথ গ্রহণ করে নিজেকে উৎসর্গ করেছিলাম। আজ থেকে কমলপুরে শুরু হবে এক নতুন অধ্যায়। এতদিন যারা আইনকে ফাঁকি দিয়ে নিজেদের কালো রাজত্ব কায়েম করে এসেছে, এবার সেটা বন্ধ হবে। মিথ্যার জয় আর সত্য নিধন হতে আমি দেবো না। আজ থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। আজ যেন কেউ না বলে এ জীবন কেন এত রং বদলায়। জীবনের রং বদলাতে আমি পারবো না। আর কতদিন তোমার জন্য অপেক্ষা করে থাকতে হবে শ্রীকান্ত। এই মন আঙিনায় যে কবে থেকে তোমার কথা চেয়ে বসে আছি তোমাকে পাওয়ার জন্য। আমি যে ক্লান্ত শ্রীকান্ত, তুমি আমার কাছে ধরা দাও। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দেব। কিন্তু সময় রেখো তোমার হাতে। আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাখা চুলের ছোঁয়া আঙ্গুরে নয়ন পাতা। চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে। ঠিক এইভাবে মনটাকে আনন্দে ভরিয়ে রাখ মন্দিরা। তুই আমাদের একমাত্র মেয়ে, কোনো কারণে মন মরা হয়ে থাকবি সেটা কি আমার দেখতে ভালো লাগে বল? আমি তো তাই চাই মা, কিন্তু তোমরা আমার সুখের ঘরের দরজায় দুঃখের তালা দিয়ে দিয়েছো। তার জন্য দায়িত্ব তুই নিজে মন্দিরা। তুই আমাদের একটা মাত্র সন্তান, তোকে তো আমরা অপত্রে দান করতে পারি না বল। শ্রীকান্ত
নিয়ে তো বাবা দিন রাত পড়ে আছে, তাদের দুঃখে কাঁদছে, তাদের আনন্দে হাসছে, আর তাদের নিয়ে তো ওই দেখো মায়ের পূজা করছে। ওম করল বদনং ধরং মুক্তকে চিততে ভুজং কালিকং দর্শনায়ং দিব্যং মণ্ডমালা বিবীজিতম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। মা, মাগো, জগতের কল্যাণ করো মা, আমার অদম ভক্তদের তুমি মঙ্গল করো মা, আমার কামনা বাসনা তুমি পূর্ণ করো মা। মন্দিরা, তোর বাবা মনে হয় এদিকে আসছে, খবরদার শ্রীকান্তের কথা তো বাবার সঙ্গে একদম বলিস না। তাহলে তুমিও জেনে রাখো মা, জোর করে তোমরা আমার মত পাল্টাতে পারবে না। স্বেচ্ছায় না দিলে আমি এখন থেকে পালিয়ে যাবো। মন্দিরা, ভালো, খুব ভালো রে মা, খুব ভালো। বাবা, হ্যাঁ রে মা, কোথায় যেন পালিয়ে যাবি বলছিলে? ওরে মা, পালিয়ে গেলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে মারামারি কাটাকাটি গন্ডগোল না করে সবাই তো পালিয়ে পালিয়ে বেড়াতো। তা কোথা থেকে, কার থেকে, কিভাবে পালিয়ে যাবি রে মা? এই দেশটাই দেখছিস না, এই দেশটাই কিন্তু ফুটবলের মতো গোল, যেদিকেই পালাতে যাবে আমার মায়ের কৃপায় কিন্তু আমার চলেই আটকে পড়বে। কারণ রাজনীতির ময়দানে আমি ছিলাম একজন পাকা খেলোয়াড়, কাজেই কিন্তু সমস্ত গোল পোস্ট গুলো না আমার অনেক দিন আগেই চেনা, তাই সুযোগ পেলেই গোল। ওই ছেলেটাকে তুই বলে দিস, চাইলে হয়তো পাকা বাড়ির ছাদটা হাতে ধরতে পারে, কিন্তু ওই আকাশের ওই চাঁদকে কখনো ধরা যায় না। আর তুই হলি কালীপ্রসাদ দাসের মেয়ে রে, আর কালীপ্রসাদ দাসের মেয়ে মানে ওদের কাছে অনেক অনেক বড় স্বপ্ন। এই স্বপ্নটা ওদের না দেখাই ভালো। তুই বুঝতে পারছিস না মন্দিরা, কিন্তু একদিন তুই ঠিকই বুঝতে পারবি ওই ছেলেটা তোকে নয় তোর সম্পত্তিকে বেশি ভালোবাসে। তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল মা, তোমরা চাইলে তার সঙ্গে কথা বলে দেখতে পারো। কি বললি? আমার এই মেয়ের জন্য সামান্য একটা রাস্তার ভিখারির কাছে আমার এই উঁচু মাথাটাকে নত করতে হবে? লড়ে ভার কিছুতেই তা হতে পারে না। শোন তুই চাইলে আমি তোকে 2-5 লাখ টাকা দিয়ে দিতে পারি, বিনিময়ে তোর ভালোবাসাটা ওখানেই শেষ করে দেওয়া। শ্রীকান্ত তোমার মতো পাকা খেলোয়াড় হয়ে উঠতে পারেনি বাবা, যে আমার দামটা অত সহজেই ঠিক করে ফেলবে। সে তোমার থেকে অনেক কাঁচা, তাই তুমি যেমন তোমার মেয়ের দামটা 2-5 লাখ টাকায় ঠিক করে ফেললে, তার তো একটু সময় লাগবে। সেই জন্যেই তো আমি তোদের মতের বিরুদ্ধে দাঁড়িয়েছি না। তোরা ভালো আছিস, সুখে আছিস, শান্তিতে আছিস, সবই কিন্তু আমার মায়ের ইচ্ছা। জানিস, ভালো মন্দ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস, ভালো বাড়িতে বাস করছিস, ভালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিস, ভালো গাড়িতে চেপে ঘুরছিস, সবই কিন্তু আমার মায়ের কৃপায়। আমরা এই যুগের সন্তান বাবা, ভোগের চেয়ে ত্যাগের বিশ্বাসটা অনেক বেশি। কিন্তু একটা কথা ঠিকই বুঝি বাবা, তোমার ওই অহিংস রাজনীতি সুখের রাজভোগের চেয়ে না দুঃখের পান্তা ভাত আমার কাছে অনেক ভালো। মন্দিরা তার নিজের মতো করে বাঁচতে চাই বাবা, আর পারলে দয়া করে কেউ আমার মত বিরোধ করতে এসো না। এই জন্যই তো আমি তোদের মতের বিরুদ্ধে দাঁড়িয়েছি রে মা। একটা কথা মনে রাখিস, এই সংসারে কে কিভাবে থাকবে তা ঠিক করবো আমি। কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম রে, কালীপ্রসাদ দাস, তাই এই সংসারের ভাগ্য বিধাতা একমাত্র আমি। একদম কথা বলবি না, আজকের পর থেকে মুখটা বন্ধ রাখবে আর কান খুলে শুধু শুনে রাখ। আজকের পর থেকে এই শ্রীকান্তকেই আমি আমার একমাত্র জামাই করতে চাই। আমি হব ফাদার-ইন-ল। তোর ভালোবাসাটা কতটা শক্ত, কতটা মজবুত সেটা পরীক্ষা করার জন্য না আমি একটু কঠিন এবং কঠোর হয়েছিলাম। জানিস মা, জানিস তুই তো আমার একমাত্র মেয়ে রে। ওরে, আমি যদি তোকে না ভালোবাসি, আমার মা কিন্তু কখনোই কোনোদিন আমাকে ভালোবাসবে না। বাবা, তুমি সত্যি বলছো বাবা? কি ওই ভিখারি ছেলেটার সঙ্গে তুমি? বিপাশা, কাকে তুমি ভিখারি বলছো? ও তো আর কিছুতেই ভিখারি থাকবে না।
আমার মেয়ে মন্দিরাকে বিয়ে করার পরে আমার বিষয় সম্পত্তি যা আছে সব তো আমি আমার এই মামনের নামে লিখে দেব। আমার ব্যবসা বাণিজ্য যা আছে না একের পর এক সমস্ত কিছু হিসাব করে আমি শ্রীকান্তকে বুঝিয়ে দেবো। তখন দেখবে ওনার কিছুতেই ভিখারি থাকবে না। বাবা বাবা তুমি কি আমাকে এত ভালোবাসো বাবা? বাসি রে বাবাসি, তোকে আমি ভীষণ ভালোবাসি। আর বাসি বলেই তো কর্ণধরকে পাঠিয়েছে শ্রীকান্তের বাড়িতে সমস্ত খোঁজ খবর নিয়ে আসার জন্য। খবর একেবারে চাপো স্যার। শ্রীকান্তের বাবা জয়প্রকাশ বাবু তো আনন্দে হাতখানা, আর আপনার মেয়ের সঙ্গে ছেলের বিয়ের কথা শুনে তো অবাক। তারপর ও কি খাওয়াটাই না খাওয়ালো, কি যত্ন। আমি জানতাম কর্ণধর যত্ন তোমাকে অবশ্যই করবে, কিন্তু আমার জামাই বাবাজি কি বললো? ওর সঙ্গে আমার দেখা হয়নি স্যার, ওনাকে চাকরির খোঁজে কলকাতায় গেছে। কর্ণধর চাকরি কোন কাজে লাগবে? আরে বাবা, আমার এত বড় ব্যবসা বাণিজ্য থাকতে চাকরি আমার কোন কাজে লাগবে? শ্রীকান্ত তোমার ব্যবসায় বসবে না বাবা। কেন? ও নিজে কিছু করতে চায়। বাবা তবু আজ আমি ভীষণ খুশি। আমার বাবা আমার ভালোবাসাটাকে সমাজের উচ্চ সিংহাসনে বসিয়েছে। সে একজন বড় সাধক নয়, সে একজন সত্যিকারের ভালো পিতা। মন্দিরা শোন যাসনি। না আমি বেঁচে থাকতে আমার মেয়ের এত বড় সর্বনাশ আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। আর তোমার এত বড় মনের পরিচয় আমি একদম চাই না। বিপাশা, তুমি এখনো পর্যন্ত আমাকে চিনতে পারলে না বিপাশা। আরে চিনবে কেমন করে? কারণ বুদ্ধির খেলায় যে তুমি এখনো পর্যন্ত আমার কাছে অনেকটাই শিশু। কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম, কালী প্রসাদ দাস। আমি দিনের ভগবান, রাতের শয়তান। সাধক রামপ্রসাদের মতো এখনো পর্যন্ত কিন্তু আমি মাকে ডাকতে শেখেনি। চল্লাদের মতো এই সমাজে সংসারের বুকে জ্বলবো প্রতিহিংসার আগুন। আমার প্রত্যেকটা পুণ্যকে ধ্বংস করে এই সমাজের বুকে এই পাপের রাজত্ব কায়েম করতে চাই। আকাশের প্রত্যেকটা ধুলির কোনার সাথে মিশে থাকবে আমার বিষাক্ত ছবলের কারণ কালী মায়ের প্রসাদে যে আমার জন্ম, কালী প্রসাদ দাস। আমি দিনের ভগবান, রাতের শয়তান। কি করতে চান আপনি? কম করে দাও কর্ণধর। এই শহরের বাচ্চারা এত বড় সাহস, ওখানে প্রেম ভালোবাসা করে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছে। পারবে না, কিছুতেই তা পারবে না কর্ণধর। ওই ভালোবাসাটা আমি চিরতরে ঘুচিয়ে দেব। ওর কলিজায় ছবল বসে ওর হৃৎপিণ্ডটাকে আমি উপড়ে নেব। তারপর দেহের 206টা হাড়ের মধ্যে বলবো আমার বিষাক্ত ছবলের কালী মায়ের প্রসাদে আমার জন্ম, কালী প্রসাদ দাস। আমি দিনের ভগবান, রাতের শয়তান। তুমি কথা দিয়েছো। তুমি ভীষণ বোকা দেখছি, এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারলে না। বাবা, আমার একটা কথা হলো 100টা মিথ্যে কথার সমান। তাছাড়া ওরা তো এই যুগের ছেলে মেয়ে, ওদেরকে বাধা দিলে না ওদের যেটা আরো অনেক বেশি বেড়ে যেত। তাই তো আমি আমার ভালোবাসার সুতো দিয়ে ওদের অভিনয় করে ওদের সুন্দর মাখনটাকে কেটে 2 ভাগ করে দিলাম। ওরে বাবা, মাখন গুলো এখন জল হয়ে গেছে কালী প্রসাদ। যত তাড়াতাড়ি বড় জালটা গোটা, না হলে ছিঁড়ে ফালা হয়ে যাবে। যে বাজে বকছ হয়ে কৃষ্ণ, 5টা সময় আগে তোমার মাথায় পড়বে। তার মানে নতুন আইসি এসেছে এই কমলপুর থানায়। তার প্রথম কাজ হলো আমাদের কর্ণধরকে অ্যারেস্ট করা। ওদিকে আর শহরের বেরিয়ে গেছি। কেন? কর্ণধরের অপরাধ
সাংবাদিক অভিরাজ রায় ডায়েরি কিনে মাথা ফাটিয়ে সত্য লোবানোর চেষ্টা বেশ করেছে। ওই সালা সাংবাদিকের খুব বার, ওই শ্রীকান্তের কেসটাকে নিয়ে জট পাকাচ্ছিল, দিয়েছে সালাকে সাইজ করে। তুমি ভীষণ ভুল করেছো কর্ণধর। তোমার উচিত ছিল ওই সুরের বাচ্চা সাংবাদিকটাকে ওখানেই একদম খতম করে দিয়ে আসা। তবেই ওরা সুরের বাচ্চা জানতে পারতো কলে মায়ের প্রসাদ যে আমার জন্মরে কলে প্রসাদ দাস আমার পিছনে লাগাটা কত ভীষণ কত ভয়ঙ্কর হতে পারে। পরের বার কিন্তু সেটা হবে স্যার। ফার্স্ট রাউন্ড ছেড়ে দিলাম, পরের বার সারা ফিনিশ করে দেবো। কিন্তু কর্ণধরকে অ্যারেস্ট করতে আসছে, তার কি হবে বলো তো? না 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 না, এ দিয়ে তোমাকে একদম ভাবতে হবে না বিপাশা। আরে বাবা, এছাড়া এই পবিত্র বাবু থাকতে না আমাদের কোনো ক্ষতি কেউ কখনোই করতে পারবে না। এখন পবিত্র কে থাকে তা ঠিক নেই, ভয়েতে তার প্যানি ভিজে যাওয়ার অবস্থা। ওরে বাবা রে, কি জাদুরের সাহেব! থুড়ি সাহেব নয়, মেম সাহেব, আইজি ম্যাডাম তমসা সরকার। এইবার আমার অবসর নেওয়া দরকার। আর পবিত্র, আমার চারিদিকে এখন গর্ত, এখন তুমি ভাই একমাত্র ভরসা। তুমি যে কোনো প্রকারে আমাকে বাঁচাও ভাই। সে কি তুমি পুলিশ অফিসার হয়ে আমাদের কাছে সাহায্য চাইতে এসেছো? বৌদি, সাহায্য চাইছি কি এমনি, আমার এই পেটে মাথায় জট পাকাচ্ছে, আমি চোখে অন্ধকার দেখছি, এখন তুমি ভাই ভরসা। কে বাজে বকছো? আরে ভাই, বাজে বকছি কি এমনি? ওরে বাবা, মেয়ে তো নয়, যেন ঝাঁসির রানী লক্ষ্মী। ভাই করে নাচাবো প্রত্যেকটা দিন আমি আমার নাচ ঘরে। আর তুমি যদি কিছু করতে না পারবে তাহলে মাস গেলে হাত পেতে গাড়ি টাকা নাও কেন? আরে বাবা, ওনাকে আটকানোর সত্য আমার নেই, কারণ তুমি বরঞ্চ কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকো। সামান্য একটা মেয়ের জন্য আপনার পক্ষে গা ঢাকা দিতে বলছেন? ওই একই যদি ওই মহিষাসুর ছিল, তার দুর্গা হাতটাকে মরতে হলো। দুর্গার হাতে মহিষাসুর মরেছিল, কিন্তু আমার কর্ণধর কিন্তু কিছুতেই মরবে না। আমিও দেখতে চাই মহিলার কত ক্ষমতা যে আমার বাড়িতে এসে আমার লোককে কেমন করে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারে। অ্যারেস্ট করার পর আসামি থানায় যাবে নাকি মর্গে যাবে সেটা সময় বলে দেবে মিস্টার কালীপ্রসাদ দাস। মাতৃভক্ত কালীপ্রসাদ বাবু। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আবার ডিউটির প্রথম দিনেই কিনা ম্যাডাম আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে। কি ভালো কি ভালো না লাগছে। ভালো না মন্দ সেটা পরে বুঝতে পারবেন, আগে এত আহ্লাদিত হবেন না, পরে হয়তো পস্তাতে হতে পারে। আবার এসব কথা কেন ম্যাডাম? আমি আপনার দিদির মতন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, কিছু অন্তত মুখে দিন, তারপর রাতের বেলা যাওয়ার সময় না হয় গুনে গুনে নিয়েই চলে যাবেন। হ্যাঁ, আর প্রত্যেক মাসের প্রথম তারিখে আপনার পাওনা গন্ডা আমি নিজেই আপনার বাড়িতে পৌঁছে দেবো। দত্তমের ব্যাপারে আপনারা যে খুব পোক্ত তা আমাদের পবিত্র বাবুকে দেখেই বুঝতে পারছি। ম্যাডাম, আপনি কিন্তু এখন আমার রুমে রাগ করে আছেন। আচ্ছা, আমাকে দেখে কি সেই রকম মনে হয়? তবে এটা সুস্পষ্ট যে আপনার দত্তমটা আগেই থেকে ফিক্সড। না 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 ম্যাডাম, আমি তো আগে থেকে ইনভেস্টিগেশন করতে হচ্ছিলাম যাতে আপনার তদন্তের সুবিধা হয়। ইনভেস্টিগেশন করছিলেন নাকি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে আসামি কি করে এখান থেকে পালিয়ে যাবে? আপনি আমাকে কিন্তু অপমান করছেন ম্যাডাম। মান অপমানের বোধ আপনার আছে পবিত্র বাবু? একজন আইনের রক্ষক হয়ে বড় লোকদের পায়ে ধরতে ধরতে নিজের সততার বিবেকটাকে আপনি মাটির সাথে মিশিয়ে ফেলেছেন। মানে আপনাদের পুলিশ বলে ভাবতে আমার ঘেন্না হয়। যাক, এখানে কর্ণধর কে আছে? আমি না, আমি তো হরে কৃষ্ণ গু, ওই মা কালী মন্দিরে গান গাই আর মন্দিরে এসে অন্য ধরো করে দাঁড়িয়ে আছে। আমি কর্ণধর, জানতে চাই কি আমার অপরাধ? থানায় চলে সব বুঝতে পারবেন। খবরদার, আমার স্বামীর পারমিশন ছাড়া এখান থেকে কেউ একবার থানায় যাবে না ম্যাডাম। পারমিশন? বৌদি, প্রভুর কোলে উঠতে গেলে কুকুরের পারমিশন লাগে, খেলা দেখাতে গেলে বাঁদরের পারমিশন লাগে মাদারির, আর আপনাদের মতো স্ত্রীদের উঠতে বসতে স্বামীর পারমিশনের দরকার হয়। কিন্তু এই তমসা সরকার খাকি পোশাকটা পরবার পর কারো পারমিশনের তোয়াক্কা করে না। এই অফিসার,
বলে যাবেন না আপনি কালীপ্রসাদ দাসের বাড়িতে কালীপ্রসাদ দাসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আর এখানকার সমস্ত আদব কায়দা ওনার নির্দেশেই চলে। আরে বেয়াদবের আদব কায়দার প্রয়োজন আমার নয়। কালীপ্রসাদ বাবু অনেক বড় ভক্ত, ওনার এক ডাকে হাজার হাজার ভক্ত এসে হাজির হয়, অনেক উঁচুতলা পর্যন্ত ওনার হাত। পবিত্র বাবু, 50 তলা ফ্ল্যাটে যিনি লিফট চালক তারও প্রতিদিন অনেক উঁচু তলা পর্যন্ত যাতায়াত, তাই বলে লিফট চালক তো আর ভগবান নয়। এই তামাশা সরকার, অনেকক্ষণ দাঁড়িয়ে তোমার অনেক বড় বড় কথা আমি শুনছিলাম। তোমার বোধহয় একটা জিনিস খেয়াল নেই, সকালে উঠে যে সমস্ত বাবুরা আমাকে সেলুট করে, সেই সমস্ত বাবুরা কিন্তু ভোটের আগে ভোটে ভিক্ষার জন্য আমার বাড়িতে দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রেশন দোকানে রেশন পাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি কি বলবেন রেশন দোকানদারের মালিক ভগবান? এই কর্ণধর, তাড়াতাড়ি জিপে উঠে পড় ভাই। না, আমি জানতে চাই কি আমার অপরাধ। সাংবাদিক অভিরাজ রায়কে আঘাত করে সত্য লোপাটের চেষ্টা। প্রমাণ? প্রমাণ প্রমাণ এই লকেট। দস্তাবেজ করবার সময় গণধর নাম খোদাই করা এই লকেটটা সাংবাদিক অভিরাজ রায়ের হাতে চলে আসে। কি করেছিস রে ভাই? আর করার কিচ্ছু নেই। শালা, মাথা ঠান্ডা করে কথা বলো কর্ণধর। ম্যাডাম, মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে জানেন। ওদিন সকাল থেকে কিন্তু কর্ণধর আমার বাড়িতেই ছিল। মিথ্যা কথা বলার অপরাধে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কি বললেন? আমার স্বামী যা বলছে সব মিথ্যে কথা, আর আপনি যেটা বলছেন সব সত্য কথা। যত সব বলে যাবেন না বৌদি, লকেটটা কিন্তু আমার হাতে আছে, আর এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। পবিত্র বাবু, ম্যাডাম ওনাকে জিপে তুলুন। আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, প্রমাণ যতক্ষণ একবার পেয়েছি তখন দেখুন ওর হাল আমি কি করি। ওই থানায় চল। থ্যাংক ইউ কালীপ্রসাদ বাবু, আমার কাজে সাহায্য করার জন্য। চলি। জাস্ট মিনিট, আপনি কিন্তু আমার অতীতটাকে জাগিয়ে ভীষণ ভুল করলেন ম্যাডাম। মনে রাখবেন, এই হাত দুটোতে আজও পর্যন্ত লেগে আছে কিন্তু রক্তের দাগ। আপনি এমন কিছু করবেন না যাতে এই হাত দুটোতে আমাকে পুনরায় অস্ত্র তুলে নিতে বাধ্য করে। আপনার হাত দুটোকে এবার থেকে একটু সামলে রাখবেন কালীপ্রসাদ বাবু, কারণ এই হাত দিয়ে আপনি এতদিন যে পাপ কাজগুলো করে এসেছেন সেটা এবার বন্ধ করে দিন, নহিলে পাপের রাস্তায় প্রতিটা মোড়ে আপনার সঙ্গে আমার দেখা হবে। তখন কিন্তু পূর্ব পরিচিত বলে আপনি আমার এই পিস্তলের গুলি থেকে রেহাই পাবেন না। ম্যাডাম, আপনার প্রত্যেকটা গুলির হিসাব কিন্তু সরকারকে দিতে হয়, আর আমার গুলির হিসাব দেওয়ার কেউ নেই, আরে নেওয়ারও কেউ নেই। তাই অযথায় আইন রক্ষা করতেছে, নিজের প্রাণের এই ঝুঁকিটা নেবেন না। এই পুলিশের পোশাকটা পরবার সময় ডেথ সার্টিফিকেটটা আমি আগেই থেকে লিখে নিয়েছি, শুধু সময় বুঝে ডেটটা বসিয়ে দেবে আমার বাড়ির লোক। কিন্তু আপনার ক্ষেত্রটা একটু আলাদা, তাই বলছিলাম বৌদির শীতে সিঁদুরটা জলজল করছে, তার কদরটা আমি বুঝি। তাই এরপর আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তখন গলায় একটা লেবু আর লঙ্কা বেঁধে নেবেন, যদি কোনো কাজে আসে চলেন। তামাশা সরকার, বাঁচতে গেলে সৎপথে থাকার দরকার। আমিও দেখতে চাই কতদিন এই সততার প্রতীক সিম্বলটা দিয়ে আপনি এই থানাতে থাকতে পারেন। আমি যদি কোনোদিন সময় আর সুযোগ পাই তাহলে এই সততার প্রতীক সিম্বলটার এমন হাল করবো যাতে এই গ্রামের মানুষ ভয়ে আতঙ্কে শিউরে উঠবে। আর আপনি সেদিন আপনার এই সততার সিম্বলটাকে নিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের তাড়াতাড়ি গিয়ে বলবেন, বাবা
এই সততার প্রতীক সিম্বলটাই দয়া করে অন্তত একটা ভোট মারুন। আসবে না, কেউ ভোট মারতে আসবে না, কারণ কালী প্রসাদ দাস যে সিম্বলে ভোট মারে সে সিম্বলে আর কেউ ভোট মারতে আসে না। কালী মায়ের প্রসাদ যে আমার জন্ম, কালী প্রসাদ দাস তীর ভগবান রাতের শয়তান। কালী প্রসাদ আমি ওই লোকে মনোরমা, তুমি বুঝতে পারছো না আমি না গেলে বিপিনটা আরো অসুস্থ হয়ে পড়বে। না, তবু তোমাকে আমি যেতে দেবো না। তুমি কেন বুঝতে পারছো না? বিপিনের ছেলে আমাকে ডেকে গেছে, না গেলে খারাপ ভাববে। যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কোনো আসে যায় না। তবু এত রাতে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। ডাক্তারদেরকে দিন রাত বলে কোনো সময় আছে নাকি? যখনই ডাক পড়বে তখনই যেতে হবে। সে যাই হোক, ওদের যদি দরকার হয় তাহলে বাড়িতে নিয়ে আসুক, তবু তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। আহা আহা, তুমি বুঝতে পারছো না মনোরমা, রুগীদের সেবা করাই আমার একমাত্র কাজ। দরকার নেই, দরকার নেই ওই কাজে। তুমি একথা বলছো? যে আদর্শকে নিয়ে তুমি গর্ব করতে, সেই আদর্শে তোমার কাছে কোনো মূল্য নেই। কত কিছু আমি বুঝি না, এত রাতে তোমার যদি কিছু হয়ে যায় তখন? আমার মতো মানুষের শত্রু কোথায়? সারাটা জীবন আমি মানুষের সেবা করেছি। যদি কখনো কারো খারাপ করতাম, তা না হয় আমার মনে ভয়ে থাকতো। বিপদ কখনো বলে কই আসে না গো। আমি কখনো তোমার কোনো কাজে বাধা দিইনি, কিন্তু আজ আজ মনটা বড় কুকাইছে গো। মনে হয়, কি মনে হয়? মনে হয় কোনো বিপদ আছে। মনোরমা, আজকের দিনে দাঁড়িয়ে তুমি সেই পুরনো দিনে পড়ে আছো। বাস্তবটাকে মানতে শেখো। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন বড় জটিল, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবু মানুষকে ভালোবাসতে হয়। এই পৃথিবীতে এত মায়া, তবু তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, তবু তাকে বরণ করে নিতে হয়। আর এটাই হলো বাস্তব। বাস্তবের সেই বাস্তব সত্যটাই আজ মুখোমুখি হতে চলেছে অমরেশ দা। কে তুমি? চিনতে বললে না? একই তুমি? বাধ্য হয়ে কেন আসতো? কিসের বাধ্য? কোন সাহসে তুমি আমার বাড়িতে এসেছো? না এসে কোনো উপায় ছিল না। তার মানে? মানে 3 দিন বসে জেল থেকে ছাড়া পাচ্ছে। এর মধ্যে 25 বছর হয়ে গেল। হ্যাঁ বৌদি, হ্যাঁ। মানুষটার জীবনে অনেক যন্ত্রণা পেয়েছে, এবার সে যন্ত্রণা থেকে যে মুক্তি পাবে। শুনতে চাই না, আমি শুনতে চাই না, ওর কোনো কথা শুনতে চাই না। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অমরেশ দা, না অমরেশ দা, না এমন কথা বলবেন না। আপনারা ছাড়া তার আর কে আছে বলুন? কোথায় যাবে সে? কে দিবে আশ্রয়? জানি না, জানি না, জানি না। একটা খুনির জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। না অমরেশ দা, না, খুন সে করেনি, বিনা দোষে সে অনেক সাজা পেয়েছে। দয়া করে নতুন করে তাকে আর সাজা দেবেন না। শুনতে চাই না, শুনতে চাই না, তোমার কোনো কথা শুনতে চাই না। কারণ আদালতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ সাক্ষী দিয়েছে সে একটা খুনি, খুনি, খুনি। না না না, আমি নিজে সাক্ষী, খুন সে করেনি। তুমি তখন বলনি কেন? কি করে বলতাম বৌদি? আমার কাছে যে প্রমাণগুলো ছিল সেগুলো যে আমি সব হারিয়ে ফেলেছিলাম, তাই তো শয়তানেরা 25টা বছর তাকে বিনা দোষে জেল কাটিয়েছে। না, তোমার কোনো কথা আমি মানি না। কারণ কারণ যে মানুষটা খুন হয়েছে সে যে অতীতের সমস্ত কথা ভুলে আমরা নতুন করে বেঁচে উঠেছি জয়প্রকাশ দা। দয়া করে এই সাজানো সংসারটাকে তুমি আর ভেঙে দিও না। বৌদি, সে তো তোমাদের সংসারের একজন। কেউ না, এ সংসারে সে কেউ না। সে একটা খুনি, সে একটা অপরাধী। সে যদি আমার সংসারে আসে তাহলে আমার সংসারটা সমুদ্রের ঢেউয়ের মতো তীরে এসে ভেঙে যাবে। যে সম্পর্কের বাঁধনটা তিল তিল করে গড়ে তুলেছিলাম, এক ঝটকায় সেটা ছিঁড়ে যাবে। যাও যাও জয়প্রকাশ, তুমি চলে যাও।
বেশ, আমি চলে যাচ্ছি। তবে আমি যে কোনো মিথ্যা বলিনি, আর সেও কোনো খুন করেনি। বিনা দোষে তাকে 25টা বছর জেল কাটতে হয়েছে, তার বিচার তাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো জেলখানায়, সেখান থেকে তাকে নিয়ে এসে দাঁড় করাবো এই জন্য তার মাঝখানে আমজনতার আদালতে। একই হলো, এতদিন পর আমাদের সাথে সংসারে কিসের মেয়ে কিসে জমা হলো। 25 বছর ধরে যে সত্যটা বলে আমাদের জীবনটাকে নতুন ভোরের সূচনা করেছে, একটা আচমকা ঝড়ে আমাদের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই বিপদের হাত থেকে আমরা কেমন করে রেহাই পাবো? শান্ত হও মনোরমা, শান্ত হও। আমরা যে এই সংসারের বট বৃক্ষ, আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমাদের সংসারের খুঁটিগুলো সব নড়বড়ে হয়ে যাবে। 25 বছর ধরে যে মিথ্যেটাকে আমি সত্যের আলো দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা কখনো মিথ্যার অন্ধকারে ঢাকতে দেব না। প্রয়োজনে আমার জীবনের শেষে রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব, কারণ আমার এই লড়াই টাকা পয়সা লোভ লালসার নয়। আমার এই লড়াই ভালোবাসার লড়াই, আমার এই লড়াই তমসাকে বুকে আঁকলে রাখার লড়াই। আমাকে হেরে গেলে চলবে না, যেমন করে হোক ওই শুভর মন আমাকে জয় করতেই হবে। বাবাকে আমি কথা দিয়েছি, বাবার কথা না শুনলে ওই শ্রীকান্তের সঙ্গে আমার ভালোবাসা কিছুতেই মেনে নেবে না। কিন্তু কিন্তু শুভ বাড়িতে নেই নাকি? এই মন্দিরা, তুমি কেমন অবাক করে দিলাম বলো? বিকেলে পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি গেলে না, তাই চলে এলাম। মন্দিরা, দিনের পর দিন আমি হতাশার গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি। না পাচ্ছি জীবনে কোনো দিশা, না পাচ্ছি জীবনে কোনো দিক। কিন্তু কিন্তু হাত গুড়ে আফসোস করলে তো কোনো উপায় বার হবে না। তুমি তোমার বাবাকে বলো। বাবা? মন্দিরা, আমার বাবা হলো সততার পথের একমাত্র পথিক। তার জীবনের অবলম্বন হলো ব্যাগ ভর্তি কিছু সার্টিফিকেট, আর সেই সার্টিফিকেট ভর্তি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দুস্থ অসহায় মানুষদের সেবা করাই তার জীবনের মূল মন্ত্র। এটা মডার্ন যুগ শুভ, নিজের কথাটা আগে ভাবতে হয়। তুমি তোমার বাবাকে বলো লোকের বাড়ি গিয়ে চিকিৎসা না করে নিজে একটা নার্সিং হোম খুলতে, তাতে টাকাই তোমাদের আলমারিটা ভরে যাবে। কিন্তু মন্দিরা, বাবা বলেন শুধু পয়সা রোজগার করা নয়, মানুষের সেবা করাই ডাক্তারের মূল ধর্ম। সেই সময় তো আমরা 20 বছর আগে ফেলে এসেছি শুভ। এখনকার দিনে লোকে নিজের বাবা মাকে দেখে না, আর এত সামান্য রোগী। আজকের দিনে একটাই স্লোগান, খাও পিও আর মৌজ করো। আমি গরিব ঘরের অতি সাধারণ সন্তান, তাই আমার কাছে তোমার মতো বিলাসিতা মানে এক আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয়। আমার সঙ্গে যখন নিজের জীবনটা জড়িয়েছো, তখন তো আমার কথা মতো তোমাকে চলতেই হবে শুভ। আর তাই তো আমি আমার নিজের ব্যক্তি সত্তাকে বিসর্জন দিয়ে তোমার কথা মতো চলছি। কিন্তু শেষ কথা বলি টাকা, তাই তো টাকাই তোমার একমাত্র কথা। হ্যাঁ মানে ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি সব ব্যবস্থা করি। তার মানে তোমার বাবাকে বলে এই বাড়িটা লিখে নিয়ে ওই দলিল ব্যাংকে লিখে লোন নিয়ে নাও। কিন্তু মনিরা, বাবা এই বাড়িটা আমার নামে লিখে দেবে কেন? কারণ এই বাড়িতে তো আমার একার অধিকার নয়। আসলে ভালো কিছু করার ইচ্ছে তোমার নেই, তুমি আমাকে এখনো সেভাবে ভালোবাসতে পারো না। না মন্দিরা, না, আমি তোমাকে ভালোবাসবো বলেই আমার এই হৃদয়ের সিংহাসনে বসিয়েছি। ওই দিগন্ত বিস্তীর্ণ আকাশের যেমন শেষ হয় না, আমাদের ভালোবাসাও ঠিক তেমনি। সত্যি? ধ্রুব তারার মতো সত্যি। শুভ, তুমি আমাকে মন্দিরা নামে না ডেকে শুধু ভালোবেসে ডাকবে? কি নামে ডেকে বলবো তোমাকে? বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে? বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারি মতো হয়ে, আমি যে মাতাল হওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। মাতাল হওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি যে করি
মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাড়ির ভিতর কি শুরু করেছিস শুভ? ও মা, ওই মেয়েটা আবার কে? মা, মা ও হলো মন্দিরা, ওই যার কথা আমি তোকে বলেছিলাম। হ্যালো আন্টি। হেলবো সে কে রে শুভ? ও মেয়েটা আবার কি বলছে? হেলদি নয় মা, হেলদি নয়, ও তোমাকে বিলিতি কায়দায় হ্যালো বলছে। আসলে আমরা শিক্ষিত আধুনিকা এই যুগের মেয়ে তো, তাই প্রথম দেখাতে একটু বিলিতি কায়দাতে কথা বলি। আমি একজন গরিব ঘরের বউ, আমার কি আর বিলেতে শিক্ষা আছে? কিন্তু বিলিতি শিক্ষা না থাকলে যে নিজেকে খুব ছোট মনে হয় আন্টি। হাজারো বিলেতি সাবান গায়ে মাখলেও কাক কখনো বক হয় না, বরং পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সম্মান দেওয়া। আমি ওই পায়ে হাত দেওয়াটা অসভ্যতা মনে করি। ওইসব গেয় কালচারের শিক্ষা আমার বাবা মা আমাকে দেননি। ওই শুভকে কি তুমি তোমার আধুনিক শিক্ষার স্কুলে ভর্তি করে দিয়েছো? ইয়েস, আমার কথা মতো চললে শুভ একদিন অনেক বড় ব্যবসায়ী হবে, আধুনিক হবে, শহরে গিয়ে ফ্ল্যাটে থাকবে। না মা না, আমাদের ছেড়ে এই গ্রামকে ছেড়ে সে কোথাও যাবে না। অভাব থাকলেও ভালোবাসার বাঁধনে আমরা চিরকাল একই থাকবো শুভ। সেটা সময় বলে দেবে আন্টি। তবে একটা কথা ভুলে যাবেন না, ওই অভাবের টান পড়লে এই ভালোবাসার বাঁধনটা হঠাৎ করে ছিঁড়ে যায়। বাই আন্টি, বাই শুভ। বাই। ওই বুঝি তোর আগামী দিনের সাথী? মা, ওর কথা তুমি কিছু মনে করো না মা, ও একটু এরকম। কিন্তু মা, বাবা কোথায়? সে তো ব্যস্ত দেশ সেবা করতে, তার কি আর এই ঘরের কথা মনে রাখার সময় আছে? দেখো, আমাদের কথা ভুলে গিয়ে ওই গ্রামের দুস্থ অসহায় মানুষগুলোকে নিয়ে পড়ে আছে। ওদের সুখ দুঃখ তো নিজেকে একেবারে উজাড় করে দিয়েছে। পরের কারণে মরণেও শোক 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 করে খেত না আর। যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ে ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। নিজের জন্য তো অনেক বাঁচলাম, এবার যদি একটু পরের জন্য বাঁচি তাহলে ক্ষতি কোথায়? মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু না করতে পারি তাহলে তো মানব জন্মই বৃথা। নিজেকে নিজের কর্মে গড়ে তুলতে হবে, তবেই তো মানুষ। আচ্ছা বাবা, একটা কথা বলতে পারো, মানুষের মতো মানুষ হয়ে কি লাভ? শুভ, কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আজকের দিনে মনুষ্যত্বের চেয়ে অর্থটা বড়। আজ তুমি যাদের জন্য এত কিছু করছো না, কারণ তাদের যখন পয়সা হয়ে যাবে তোমাকে চিনতেই তারা অস্বীকার করবে। আজকাল মানুষের কাছে সব আছে, কিন্তু যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব দেখি কি লাভ বলতে পারো? বলো তো, আমাদের কি আছে? একটা 4 চাকা গাড়ি আছে, ঘরের মধ্যে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, আলমারি আছে, আমাদের খাবার টেবিলে দামি দামি খাবার আছে, গায়ে ভালো পোশাক আছে, ব্যাংকে মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স আছে। নেই, নেই বাবা নেই। তোমার স্বাদের মনুষ্যত্ব তোমাকে দিয়েছে শুধু অভাব আর অভাব। শুভ, একটা কথা মনে রাখিস, যে মনুষ্যত্বকে তুই এত নিচ করে রেখেছিস, সেই মনুষ্যত্বের জন্য এই সমাজের বুকে তুই এত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছিস। না না বাবা না, আজকের দিনে আমার এই শিক্ষার কোনো মূল্য নেই। আজকের দিনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের সার্টিফিকেট গুলো জন্ম তারিখ হিসাবের কাজে লাগে। ওই সার্টিফিকেট দিয়ে কোনো উচ্চ পদের চাকরি হয় না। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, তোমরা এই বাড়িটা আমার নামে লিখে দাও, আর সেই বাড়িটা ব্যাংকে জমা রেখে আমি 10 লক্ষ টাকা লোন নেব। শুভ, এই বাড়িখানা আমি তোর নামে লিখে দেব। দেবে বাবা দেবে, কারণ এছাড়া আমার যার অন্য কোনো উপায় নেই। কিন্তু এ বাড়িতে তো তোর মতো তমসারও সমান অধিকার আছে। আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, দিদির এই বাড়িটা কি প্রয়োজন? দিদি পুলিশে চাকরি করে, মোটা অঙ্কের মাইনে পায়, চাইলে সে এরকম 2-5টা বাড়ি করতে পারে। তাছাড়া মনে করলে ঘুষ নিয়ে সমাজের শিক্ষা মূল্যায়ন হলেও আমার বাবা মায়ের শিক্ষা আমার কাছে যথেষ্ট মূল্যবান শুভ। বাড়িতে ঢোকার পর আমি শুভর মুখে সব কথা শুনেছি বাবা, যা বোঝার আমি বুঝে গেছি। বুঝে যখন গেছিস, তুই বাবা মাকে একটু বুঝিয়ে বলতো যে আমার কথাগুলো অযুক্তিকর নয়। অযুক্তিকর হবে কেন রে ভাই? আর বাবা মায়ের ভাবনাটা তো ভুল নাই, আমরা যে তাদেরই সন্তান। ভুল ভুল দিদি, ভুল দিদি। আজকের সমাজে শুধু জন্ম আর শিক্ষা দিলে হয় না রে দিদি। আজকের সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে টাকা লাগে রে দিদি, টাকা লাগে। ভাই, আর সেই টাকা
কোনো বাবা মা অক্ষম হয়, সেই বাবা মাকে সন্তান জন্ম দেওয়ার আগে 10 বার হওয়া উচিত। 10 বার। এত বড় কথা তুই বলতে পারলি? তোর মুখে একটু আটকালো না? এত বড় মনে হলো না? কথাগুলো তুই কাকে বলছিস? ঝড় ঝড় উঠেছে মনোরমা, একটা অচেনা অজানা বিশ্বাস ভাঙনের ঝড়, যে ঝড়ের জাপটা ভেঙে তছনছ হয়ে যাবে আমাদের ভালোবাসার ঘর। শুকনো গাছের পাতার মতো উড়ে যাবে সুখ, হাসি, সত্যতার বিশ্বাস। বা ভাই বা, এই না হলে যোগ্য সন্তানের যোগ্য জবাব। ধন্য তোর শিক্ষা, ধন্য তোর প্রতিদান, ধন্য তোর মনোমতামত। ও আমার কথাগুলো তোদের প্রাণে খুব আঘাত দিল, তাই তো? কিন্তু দিদি, তুই কি কখনো কোনোদিন ভেবেছিস দিনের পর দিন আমি হতাশার গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি? আমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা কোথায় যে হারিয়ে যাচ্ছে। আজ আমার বয়সের ছেলেরা ব্যবসা করে গাড়ি বাড়ি টাকা পয়সা সব করেছে, অথচ আমি পড়ে আছি এই নিচু তলাতেই। আর এখান থেকে ওই উপরের দিকে তাকাতে গেলে না বড় কষ্ট হয় রে দিদি, বড় কষ্ট। তোর কষ্ট ভোলাতে গিয়ে আমি তো আর একজনকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। আমার কোনো অধিকার লাগবে না বাবা, তোমরা আমার বাবা মা, এটাই আমার কাছে সবচেয়ে বড় অধিকার। তোমরা আমাকে কতটা সাধনা করে পেয়েছো না আমি জানি না, কিন্তু আমি অনেক তপস্যা করে তোমাদের মতো বাবা মাকে পেয়েছি। হ্যাঁ বাবা, তুমি মায়ের নামে সব লিখিয়ে দাও, আমার কিচ্ছু লাগবে না বাবা, লাগবে না। ওরে মা, ওর নামে সব লিখে দিলে পরে যদি আমাদের আশ্রয় থেকে আশ্রয়হীন হতে হয়, বিধির বিধান কেউ তো লঙ্ঘন করতে পারে না মা। তাই যদি নিয়তি হয় তাহলে উপরের দিকে তাকিয়ে ভগবানকে ডাকবো, তিনি নিশ্চয়ই একটা পথ বের করে দেবেন। বাবা, তোমরা আমাকে ভুল বোঝো না, তোমরা আমাকে একটু সময় দাও, দেখো আমি সব ঠিক করে দেবো। আমার সব ঠিক করে দিলাম, আর রইলাম তোর সময়ের অপেক্ষায়। ভাই, আর তোর কোনো চিন্তা নেই, কাল না বাবাকে সঙ্গে নিয়ে আমি তো সব ব্যবস্থা করে দেবো ভাই। দিদি, আমার শোনা দিদি, দিদি দেখিস তোর এই উপকারের কথাটা আমি কখনো বলবো না দিদি, কখনো না। আমাকে আর আমার উপকারের কথা বলে গেলেও চলবে রে ভাই, কিন্তু আমাদের এই বাবা মাকে যেন তুই কোনোদিন ভুলে যাস না রে ভাই। বলবো না রে দিদি, বলবো না। ওরে দিদি, তোর আমার শরীরে বইছে ওই একই বাবা মায়ের রক্ত, সেই রক্ত কখনো বেঈমানি করতে শেখায় না রে দিদি, বেঈমানি করতে শেখায়। ছোট থেকে এই বাবা মায়ের ভালোবাসা আর তোর স্নেহ মমতায় বড় হয়েছি, শিখেছি সততার মন্ত্র, দেখেছি জ্ঞানের আলো, আর শুনেছি অমৃতের বাণী। এই এত কিছু কখনো এক মুহূর্তে মিথ্যা হতে পারে না রে দিদি, মিথ্যা হতে পারে না। ঝরে মা পাধারে ঝরে মা